আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের আজকের ওয়ান শট ক্লাসে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে মনে করো তোমার একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে রুলস এবং মিনিং বুঝে তোমাকে কমপ্লিট করতে হবে। সো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে সবচাইতে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ আর সেন্টেন্স শব্দটি হচ্ছে নাউন। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের মিনিং দাঁড়াচ্ছে শর্তযুক্ত বাক্য অথবা শর্তাধীন বাক্য। ওকে, সো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে রিয়াল কন্ডিশনাল, দুই নাম্বার হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। আমরা জানি রিয়াল মানে হচ্ছে বাস্তব আর আনরিয়াল মানে হচ্ছে অবাস্তব। আবার রিয়াল কন্ডিশনাল দুই প্রকার, আনরিয়াল কন্ডিশনাল দুই প্রকার। একটু দেখো, রিয়াল কন্ডিশনাল হচ্ছে এক নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, দুই নম্বর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আনরিয়াল হচ্ছে দুই প্রকার, সেকেন্ড কন্ডিশনাল এবং হচ্ছে থার্ড কন্ডিশনাল। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা সর্বপ্রথম কথা বলবো কি নিয়ে? কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে রিয়াল কন্ডিশনাল, দুই নাম্বার হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। রিয়াল কন্ডিশনাল আবার দুই প্রকার, এক নাম্বার হচ্ছে জিরো কন্ডিশনাল, দুই নাম্বার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আনরিয়াল কন্ডিশনাল তথা অবাস্তব যে কন্ডিশনাল সেটা হচ্ছে দুই প্রকার, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ইন টোটাল আমরা বলতে পারি কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, এবার আসো আমরা স্ট্রাকচারগুলো একটু দেখে নিই। আমাদের প্রথমত আমরা যে কন্ডিশনাল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়াল কন্ডিশনাল। কি বলতো? রিয়াল কন্ডিশনাল। তো রিয়াল কন্ডিশনাল তো দুই প্রকার, জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা কীরকম? ইফের পরে যে ক্লজটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সের কোনো ক্লজ হয়, পরবর্তীতে আরও একটা প্রেজেন্ট টেন্সের ক্লজ আসবে, এটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনালের স্ট্রাকচার। সো এটাকে আমরা একেবারে সিম্পলি বলতে পারি ই প্লাস প্রেজেন্ট। অর্থাৎ ইফের পরে যদি কোনো একটা প্রেজেন্ট টেন্সের ক্লজ থাকে, পরবর্তীতে আরও একটা প্রেজেন্ট টেন্সের ক্লজ হবে। এটা তবে কখন হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই যে আমরা জিরো কন্ডিশনালের যে ব্যাপারটা বলছি, এটা আমরা ইউজ করতে পারবো দুইটা কারণে। একটা হচ্ছে চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক তত্ত্ব দ্বারা প্রমাণিত এমন কোনো যদি ঘটনা থাকে, সেক্ষেত্রে আমরা ই প্লাস প্রেজেন্ট ক্লজ ইউজ করতে পারবো। নর্মালি আমরা যেটা করি, ইফের পরে যদি কোনো একটা প্রেজেন্ট ক্লজ থাকে, আমরা পরবর্তীতে ফিউচার একটা ক্লজ তৈরি করে থাকি। ইফের পরে প্রেজেন্ট থাকলে আমরা আরও একটা প্রেজেন্ট দিতে পারবো। কোন কারণে? একটু দেখো, চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক তত্ত্ব দ্বারা প্রমাণিত এমন কোনো ঘটনার ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করতে পারবো। যেমন দেখো তো, ইফ ইউ হিট দ্য আইস, যদি তুমি বরফে তাপ প্রয়োগ করো, ইট মেল্টস, এটা গলে যাবে। ইফের পর আমরা এখানে প্রেজেন্ট পাচ্ছি, আরও একটা কি দিলাম? প্রেজেন্ট দিলাম। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাস গেটস ওয়েট, ঘাসগুলো ভিজে যায়। এখানে প্রেজেন্ট থাকলে এখানে ফিউচার হওয়ার কথা, কিন্তু হয়েছে কি? প্রেজেন্ট। কেন? এটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক তত্ত্ব দ্বারা প্রমাণিত স্বীকৃত কথা। আর এটা হচ্ছে তোমার কি? চিরন্তন সত্য কথা। বৃষ্টি হলে ঘাসপালা ভিজে যায়, এটা একটা চিরন্তন সত্য কথা। কেমন? এরপর আসো ফার্স্ট কন্ডিশনাল। কীরকম? ইফের পরে যদি কোনো একটা প্রেজেন্ট ক্লজ থাকে, পরবর্তীতে কী হবে? ফিউচার ক্লজ হবে। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল গেট চান্স অ্যাট ডিইউ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। নর্মাল স্ট্রাকচার। ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস, যদি তুমি পোস্ট অফিসে যাও, প্লিজ মেল দ্য লেটার, তুমি অবশ্যই কী করবা? লেটারটা একটু মেল করে দিও। ইম্পারেটিভ সেন্টেন্স হলে পরবর্তী অংশের মূল ভার্বের বেস ফর্ম হবে। এটা নর্মাল অ্যাজ ইউজুয়াল রুলস। ওকে, আমরা তাহলে রিয়াল কন্ডিশনাল বিষয়টা ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে কি, ইফের পরে যদি প্রেজেন্ট ক্লজ থাকে, আরও একটা প্রেজেন্ট ক্লজ ইউজ করা যাবে। তবে সেটা কখন? যদি চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক তত্ত্ব দ্বারা স্বীকৃত এমন ঘটনা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ই প্লাস প্রেজেন্ট ইউজ করতে পারবো। এরপরে যেটা ফার্স্ট কন্ডিশনাল, সেটা হচ্ছে ইফের পরে যদি কোনো একটা প্রেজেন্ট ক্লজ থাকে, পরবর্তীতে আমরা কি ইউজ করব? ফিউচার ক্লজ ইউজ করব। যেমন ইফ ইউ কাম, আই উইল গো। এরপরে ইফ ইউ গো টু মার্কেট, ইউ উইল বাই দ্য টি শার্ট, এরকম। এরপর আসো আমাদের আনরিয়াল কন্ডিশনাল আমাদের কয়টা? তাও হচ্ছে দুইটা। এক নাম্বারটা কি? আনরিয়াল কেন বলতেছি? কারণ এটা হচ্ছে অবাস্তব, এটা অতীতের সাথে সম্পর্কিত। আমাদের যেটা রিয়াল সেটা বর্তমানের সম্পর্কিত, আর যেটা আমরা আনরিয়াল বলছি সেটা হচ্ছে অতীতের সাথে সম্পর্কিত।
আনরিয়ালের এক নাম্বারটা কি, ইফ এর পরে যদি কোনো একটা ফার্স্ট ইনডিফিনিট থাকে, কি থাকে, ফার্স্ট ইনডিফিনিট থাকে, পরবর্তী ক্লজটা অবশ্যই সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বে কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। আবার বলছি, ইফ এর পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে ফাইন। যেমন দেখো, ইফ ইউ স্টাডিড হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, এই যে দেখো ফার্স্ট টেন্স, ইউ উড গেট চান্স অ্যাট ডিইউ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে। ইফ এর পরে যদি প্রেজেন্ট থাকে, পরবর্তীতে হবে ফিউচার। ইফ এর পরে যদি ফার্স্ট থাকে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। এরপরে থার্ড কন্ডিশনাল, ইফ এর পরে যদি কোনো একটা ফার্স্ট পারফেক্ট থাকে, কি থাকে, ফার্স্ট পারফেক্ট। এখন ফার্স্ট পারফেক্ট মানে কি, ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। হ্যাডের পরে B3 থাকলে সেটাকে আমরা ফার্স্ট পারফেক্ট বলবো। হ্যাডের পরে যদি B3 না থাকে, সেটাকে আমরা ফার্স্ট পারফেক্ট বলতে পারবো না, সেটাকে আমরা বলবো ফার্স্ট ইনডিফিনিট। ওকে, যদি ইফের পরে কোনো একটা ফার্স্ট পারফেক্ট থাকে, তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস B3, অর্থাৎ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব। দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি পড়াশোনা করে থাকতে, ইউ উড হ্যাভ গট চান্স অ্যাট ডিইউ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও থাকতে। ইফ এর পরে যেহেতু ফার্স্ট পারফেক্ট আছে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস B3 হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের কি, আনরিয়াল কন্ডিশনাল। ওকে, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, কিছু ব্যতিক্রম আছে আমাদের কন্ডিশনালের মধ্যে। 3টা ব্যতিক্রম আছে। এক নাম্বার ব্যতিক্রমটা একটু দেখো, ইফ ছাড়াও কিন্তু অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, তখন অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে বসবে। যেমন দেখো, হ্যাড আই বিন আ কিং, এটা মূলত ছিল এভাবে, ইফ আই হ্যাড বিন আ কিং, আমি যদি রাজা হতাম। এটা যে কথা, হ্যাড আই বিন আ কিং, এটা সেম কথা। পরবর্তীতে ঠিক ওই সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস B3 হয়েছে। হ্যাড আই বিন আ কিং, অথবা ইফ আই হ্যাড বিন আ কিং, আমি যদি রাজা হয়ে থাকতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। তার মানে অনেক সময় ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, এটাকে মাথায় নিয়ে তোমাকে পরীক্ষায় বসতে হবে। ওকে, এরপর আসো, ইফ অ্যাজ দো উইশ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর বিভার্ব হিসেবে কখনো ওয়াজ বসবে না, অয়ারই বসবে। যদি বিভার্ব হিসেবে কোনো কিছু বসতে চাই, সেটা অবশ্য অয়ার হবে। আমাদের 2 নম্বর ব্যতিক্রম যেটা, সেটা পাচ্ছে কি, উইশ অ্যাজ দো অ্যাজ ইফ, অথবা ইফ অ্যাজ দো উইশ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর বিভার্ব হিসেবে কখন আমরা ওয়াজ বসাবো না, কি বসাবো, অয়ারই বসাবো। দেখো, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার এ কিং, নর্মালি আয়ের সাথে ওয়াজ যাওয়ার কথা, কিন্তু এটা যেহেতু অবাস্তব, সেক্ষেত্রে কি হবে, অয়ার হবে। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি অবশ্যই গরিবদেরকে সহযোগিতা করতাম। গেল, এখানে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইফের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট আছে, পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম, সেই নিয়মটা এখানে মেনটেন করেছেন। 3 নম্বর ব্যতিক্রমটা একটু দেখো, অনেকে আমরা যেটা মনে করি, হ্যাড দেখা মানেই আমরা ফার্স্ট পারফেক্ট মনে করে পরবর্তী ক্লজটাকে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস B3 ইউজ করি, কিন্তু এই ব্যাপারটা একেবারেই ভুল। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাডের পরে কি আছে সেটা একটু দেখতে হবে। হ্যাডের পরে যদি নাউন অথবা কোনো একটা নাউন ফ্রেজ থাকে, সেটাকে তুমি কনসিডার করবা ফার্স্ট ইনডিফিনিট। আর যদি হ্যাডের পরে B3 থাকে, তখন তুমি সেটাকে কনসিডার করবা ফার্স্ট পারফেক্ট। তো হ্যাডের পরে যদি নাউন অথবা নাউন ফ্রেজ থাকে, তার মানে ফার্স্ট ইনডিফিনিট, তার মানে পরবর্তী ক্লজটা সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আর হ্যাডের পরে যদি B3 থাকে, সেটা ফার্স্ট পারফেক্ট, তার মানে পরবর্তী ক্লজটা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস B3 হবে। ওকে ফাইন। তাহলে দেখো, ইফ আই হ্যাড আ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, তাহলে এখানে হ্যাড আছে, এ কার আছে, তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো পরবর্তীতে কী হবে, উড কুড মাইট প্লাস ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম। এই যে দেখো, উড ভিজিট দ্য রেডিসন হোটেল। ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, আই উড ভিজিট দ্য হোটেল রেডিসন, আমি অবশ্যই হোটেল রেডিসনে কি করতে যেতাম, বেড়াইতে যাইতাম। ওকে ফাইন। এখন আমাদের 3টা ব্যতিক্রম শেষ। এটুকু ছিল আমাদের কি, কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি তোমরা ব্যাপারটা ঠিক ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এরপর আসো প্রিয় শিক্ষার্থী, আরেকটা গুরুত্বপূর্ণ রুল, সেটা হচ্ছে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। এই ব্যাপারটা আমরা আজকের ক্লাসে একেবারে ক্লিয়ার করার চেষ্টা করব।
সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো দুইটা ক্লজের মাঝখানেই থাকে, ঠিক আছে। যখন সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে ফার্স্ট টেন্স, আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে হবে ফার্স্ট পারফেক্ট। আমি আবার বলছি, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে কি আছে সেটা একটু দেখতে হবে। আগে যদি মনে করো প্রেজেন্ট থাকে, আগে যদি কি থাকে প্রেজেন্ট থাকে, পরে হবে কি ফার্স্ট, কি হবে ফার্স্ট। আগে যদি ফার্স্ট থাকে পরে হবে কি ফার্স্ট পারফেক্ট। সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে ফার্স্ট টেন্স, আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে হবে ফার্স্ট পারফেক্ট। এছাড়াও তোমরা মনে রাখতে পারো সিন্স একটা অতীত সময়কে নির্দেশ করে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেন অর্থ নির্দেশ করে। সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে ফার্স্ট টেন্স, আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে হবে ফার্স্ট পারফেক্ট। আই হোপ বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা কিছু এক্সাম্পল দিব। দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হার, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হার। তাহলে দেখো সিন্সের আগে আমরা কি পাচ্ছি প্রেজেন্ট পাচ্ছি, পরে কি হয়েছে ফার্স্ট হয়েছে। অনেক দিন হয়ে গেল আমি তাকে দেখেছিলাম, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড সিন হার, অনেক বছর হয়ে গেল আমি তাকে দেখেছিলাম। তাহলে সিন্সের আগে যেহেতু ফার্স্ট আছে পরে কি হইলো ফার্স্ট পারফেক্ট। এরপর আসো, হি বিহেভস সে আচরণ করে, হি অ্যাক্টস সে অভিনয় করে, হি প্রিটেন্ডস সে বান করে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং। এই যে দেখো অ্যাজ ইফ আছে, তাহলে অ্যাজ ইফের আগে যেহেতু প্রেজেন্ট আছে পরে কি হইলো ফার্স্ট হইল। এরপর আসো, হি টোল্ড দ্য ম্যাটার সে ব্যাপারটা বলেছিল, অ্যাজ দো যেন হি হ্যাড নোন এভরিথিং যেন সে সব কিছুই জানতো। তাহলে অ্যাজ দোর আগে আমরা কি পাচ্ছি ফার্স্ট পাচ্ছি, পরে কি হইলো ফার্স্ট পারফেক্ট, কি হইলো ফার্স্ট পারফেক্ট। এরপর আসো, অ্যাজ দো অ্যাজ ইফের পর টু বি ভার্ব হিসেবে কোনো যদি ভার্ব আসে সেটা কি হবে অয়ার হবে, এটা অলরেডি আমরা তোমাদেরকে বলেছি। ওকে, এরপর আসো, 20 years have passed since I met my grandmother। সিন্সের আগে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট, পরে কি হয়েছে ফার্স্ট ইনডিফিনিট হয়েছে। সবিতা টক্স টু দ্য প্যাট বাট অ্যাজ ইফ ইট আন্ডারস্টুড হার। দেখো অ্যাজ ইফের আগে যেহেতু কি আছে প্রেজেন্ট আছে পরে কি হয়েছে ফার্স্ট হয়েছে। সোজা কথায় সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে ফার্স্ট টেন্স, আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে হবে ফার্স্ট পারফেক্ট। এই যে টেন্স তো বুঝছো, কিন্তু তোমাকে অবশ্যই সেন্টেন্সগুলো তোমাকে বানাইতে জানতে হবে। টেন্স যদি তুমি সেন্টেন্স বানাইতে না জানো, গ্রামাটিক্যাল স্ট্রাকচার জেনে কোনো লাভ নাই, যেন এই মিনিংগুলো বুঝতে হবে। সবিতা টক্স টু দ্য প্যাট বার্ড, সবিতা তার এই পোষা প্রাণীটাকে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ যেন ইট আন্ডারস্টুড ইট যেন সেই সবগুলো কি বুঝে এই ব্যাপারটা। এরপরে আসো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রুল, সেটা হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে দুইভাবে সেন্টেন্স কারেক্ট করা যায়। যদি আমরা টু দিয়ে শুরু করি ভার্বের বেস ফর্ম হবে, আর যদি আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আবার বলছি, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে দুইভাবে সেন্টেন্স শুরু করা যায়। যদি টু দিয়ে শুরু করি ভার্বের বেস ফর্ম হবে, আর সাবজেক্ট দিয়ে শুরু করলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ওকে ফাইন। দেখো, ইট ইজ টাইম মানে হচ্ছে এখনই সময়, আবার ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। তাহলে টু দিয়ে শুরু করলাম ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট দিয়ে শুরু করলাম ভার্বের ফার্স্ট ফর্ম। ইট ইজ হাই টাইম উই গ্যাভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট, উই দিলাম গ্যাভ আপ। ইট ইজ হাই টাইম টু গিভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে উইশ এবং ফ্যান্সির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে, এটাই বললো গেল। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রুলস, সেটা একটু দেখো প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, সেটা একটু দেখো। as soon as ডট ডট কমা, এই যে দেখো, no sooner had ডট ডট দেন, হার্ট scarcely had হয়েন, হার্টলি হ্যাড এটাও কি হয়েন। প্রথমত আগে এটা মনে রাখবা, as soon as থাকলে এখানে একটা কমা হবেই হবে, no sooner had থাকলে এখানে দেন হবে, তবে th n হবে, en নাম। তারপরে scarcely had থাকলে এখানে হয়েন হবে, হার্টলি হ্যাড থাকলে এখানে কি হবে হয়েন হবে। ওকে, বুঝছি। এখন পরবর্তী যে ক্লজটা থাকবে এই ক্লজটা কোন টেন্সে হবে সেটা ইম্পর্টেন্ট। এই পরবর্তী ক্লজটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। as soon as ডট ডট কমা, no sooner had ডট ডট দেন, হার্টলি হ্যাড হয়েন, scarcely had হয়েন, এগুলো যখন থাকবে তখন পরবর্তী ক্লজটা অবশ্যই কী হবে ফার্স্ট ইনডিফিনিট হবে। আর এই কনসেপ্ট আমরা কখন ব্যবহার করি, একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজের শুরু বুঝলে আমরা এটা ব্যবহার করি। একটি কাজ শেষ হতে না হতে, শেষ হতে না হতে
একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজের শুরু বুঝালে আমরা এর যে কোনো একটা কনসেপ্ট ব্যবহার করতে পারবো। অ্যাজ সুন এজ ডট ডট কমা, নো সুনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড হয়েন, স্কার্সলি হ্যাড হয়েন। তবে পরবর্তী ক্লজটা অবশ্যই কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। যেমন দেখো সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু। ওকে, এখানে যেটা হবে সেটা একটু দেখো। অ্যাজ সুন এজ এর পর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা ভার্বের কি ফার্স্ট ফর্ম হবে। নো সুনার হ্যাড এর পরেও ঠিক একটা সাবজেক্ট থাকবে, এটা কি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কেন? হ্যাডের জন্য বি3 হবে। স্কার্সলি হ্যাডের পর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা বি3 হবে। কেন? হ্যাডের জন্য বি3 হবে। হার্ডলি হ্যাডের পর একটা সাবজেক্ট থাকবে এবং এখানে যে ভার্বটা থাকবে সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কেন হচ্ছে? কারণ হ্যাডের জন্য কি হবে বি3 হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সো আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা একেবারে ক্লিয়ার করার চেষ্টা করব। একটু দেখো, এখানে অলরেডি আমরা লিখে দিলাম একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজের শুরু বুঝালে উপরের কনসেপ্টটি ব্যবহার করতে হবে। এখানে দেখো, অ্যাজ সুন এজ উই রিচ দ্য ক্যাম্পাস, আমরা ক্যাম্পাসে পৌঁছাইতে না পৌঁছাইতে দ্য ক্লাস স্টার্টেড। এই যে দেখো, এখানে যদি জিজ্ঞেস করে রিচ এটা কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাকি ফার্স্ট ফর্ম, তুমি বলবে এটা কি ফার্স্ট ফর্ম। কেন? ফার্স্ট ইনডিফিনিট বললাম না। অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে এখানে যে অংশটা থাকবে সেটা ফার্স্ট ইনডিফিনিট থাকবে, আর কমার পরে যে অংশটা থাকবে সেটাও কি ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে দেখো দ্য ক্লাস স্টার্টেড। As soon as we reach the campus, আমরা ক্যাম্পাসে পৌঁছাইতে না পৌঁছাইতে দ্য ক্লাস স্টার্টেড, ক্লাসটি শুরু হয়ে গিয়েছিল। নো সুনার হ্যাড উই রিচ দ্য হোম, আমরা বাসায় পৌঁছাইতে না পৌঁছাইতে দেন দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাহলে দেখো দেনের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ওকে, কিন্তু দেখো এখানে নো সুনার হ্যাডের পরে সাবজেক্টের পরে এটা বি3 হবে। ওকে, কারণ হ্যাডের পরে বি3। স্কার্সলি হ্যাড উই হার্ড দ্য নিউজ, আমরা সংবাদটি শুনতে না শুনতে হোয়েন উই ওয়েন্ট টু দ্য স্পট, আমরা সেই স্পটে চলে গিয়েছিলাম। তাহলে দেখো তো হোয়েনের পরে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে হোয়েন দ্য ট্রেন লেফট, যখন ট্রেনটি চলে গিয়েছিল। তাহলে এখানে হোয়েনের পরে কি হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তাহলে এখানে কেন দেন হয় না? কারণ এটা হার্ডলি হ্যাড থাকলে হোয়েন, স্কার্সলি হ্যাড থাকলেও কি হোয়েন, তবে নো সুন হ্যাড থাকলে দেন, তবে অ্যাজ সুন এজ থাকলে কমা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো আমরা এরপরে চলে যাব পরবর্তী রুলসে। এরপরে পরবর্তী রুলসটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ল্যাস্ট মানে হচ্ছে কোনো কিছু না পাওয়ার ভয়ে এরকম একটা মিনিং প্রকাশ করে। যেমন হি ওয়ার্কস স্লোলি, সে স্লোলি হাঁটতেছে। কেন হাঁটতেছে? লেস্ট হি শুড ফল ডাউন, সে পড়ে যাবে এই বইয়ে। কোনো কিছুর ভয়ে বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি লেস্ট। তবে লেস্টের একটা স্ট্রাকচার আছে। লেস্টের অ্যাসমানি মনে করবা সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, লেস্টের অ্যাসমানি মনে করবা সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এবং এরপরে বাড়বে কোন ফর্ম? বেস ফর্ম হবে, বাকিটা এক্সটেনশন। আবার বলছি, লেস্ট শব্দের অর্থ কি? কোনো কিছু না পাওয়ার ভয়ে বা পাছে ভয় হয় যে, এরকম একটা মিনিং প্রকাশ করবে। লেস্ট যেখানেই থাকবে সেখানের অ্যাসমানি মনে করবা সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। দেখো, হি ইজ ওয়াকিং কেয়ারফুলি, সে সতর্কতার সহিত হাঁটতেছে। লেস্ট, তাহলে কিসের বয়ে হাঁটতেছে? লেস্ট হি শুড ফল ডাউন, সে পড়ে যাবে এই বয়ে। এখানে তুমি হি শুড ফল ডাউন শুধু এতটুকু পড়লে হবে না, তোমাকে এখান থেকে পড়তে হবে লেস্ট হি শুড ফল ডাউন, সে পড়ে যাবে এই বয়ে, সে আস্তে আস্তে হাঁটতেছে। হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়াশোনা করে। লেস্ট কিসের বয়ে? হি শুড ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করবে এই বয়ে। তোমাকে এখানে লেস্ট সহ পড়তে হবে, না হলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। হি শুড ফেল ইন দ্য এক্সাম মানে তার ফেল করা উচিত। লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম মানে সে ফেল করবে এই বয়ে, এমনটা বোঝাচ্ছে। ওকে, এরপর আসো উড ইউ মাইন্ড এই এক্সপ্রেশনটা আমরা কখন ব্যবহার করি? মনে করো হচ্ছে কিছু মন্দ হয় না বা হচ্ছে এটা করলে ভালো হইতো, এরকম বিষয় আর কি। কোনো কিছু মনে না করলে বা মন্দ হয় না এরকম অর্থ প্রকাশ করতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। কোনো কিছু মনে না করলে বা মন্দ হয় না এরকম অর্থ প্রকাশ করলে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। আর উড ইউ মাইন্ড যেখানে ব্যবহার করবে সেটা অবশ্যই একটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, যেহেতু মডাল দিয়ে শুরু হচ্ছে। কেমন? উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস কী হবে? আইএনজি হবে। কেননা মাইন্ডের পরে বা উড ইউ মাইন্ড বা শুধু মাইন্ড যেটাই বলি না কেন, মাইন্ডের পরে সবসময় ভার্ব প্লাস কী হয়? আইএনজি হয়। এটা মনে রাখবা, মাইন্ডের পরে আইএনজি না দিলে মাইন্ড করবে, ঠিক আছে? তাই আইএনজি দিতে হবে। দেখো, দেয়ার ইজ এ ফল স্মেল ইন দ্য রুম, এই রুমে ব্যবসা গন্ধ বেরোচ্ছে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ, কিছু মনে না করলে জানালাগুলো একটু খুলে দিবেন। আই এম ভেরি থার্স্টি নাও, আমি এখন খুবই তৃষ্ণার্ত। উড ইউ মাইন্ড হ্যাভিং এ গ্লাস অফ ওয়াটার, কিছু মনে না করলে এক গ্লাস পানি দিবেন। তো উড ইউ মাইন্ড সব
চাইতে বেশি ফলাইড একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, উড ইউ মাইন্ড, মানে এরকম ছিল কি, এখানে অনেকগুলো ছিল উড ইউ প্লিজ প্লিজ, তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, এরপর উপরে ছিল নিচের কোনটি সবচাইতে মাইল্ড এক্সপ্রেশন, সবচেয়ে জেন্টেল এক্সপ্রেশন, সেটা হবে উড ইউ মাইন্ড। কেমন, একেবারে ভদ্রতাপূর্ণ একটা উক্তি হচ্ছে কি উড ইউ মাইন্ড। এরপর আসো উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু শব্দের তো তোমরা সবাই জানো উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। যেমন আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, তাহলে কিসের উদ্দেশ্যে? উইথ আ ভিউ টু বাইং সাম বুকস। তবে উইথ আ ভিউ টুর পরে ভার্ব প্লাস কী হবে? আইএনজি হবে, এটা মনে রাখবা। অনেক সময় আমরা উইথ আ ভিউ টুর পরিবর্তে টু ব্যবহার করি, তবে টু ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম, উইথ আ ভিউ টু ব্যবহার করলে ভার্বের আইএনজি ফর্ম। আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, টু বাই সাম বুকস, টু দিলে ভার্বের বেস ফর্ম, উইথ আ ভিউ টু দিলে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে একটু দেখো, I am going to market, আমি মার্কেটে যাচ্ছি with a view to buying something, অথবা I am going to market to buy something. ওকে ফাইন। We have to educate the people, আমাদেরকে জনগণকে শিক্ষিত করতে হবে with a view to developing our country, আমাদের দেশকে উন্নত করার জন্য। ওকে, এরপরে রুলসটা দেখো, টু ডট ডট টু সো ডট ডট দ্যাট। প্রথম কথা হচ্ছে টু ডট ডট টু সো ডট ডট দ্যাট, এই দুইটা এক্সপ্রেশন হচ্ছে না বোধক এক্সপ্রেশন। আবার বলছি, টু ডট ডট টু সো ডট ডট দ্যাট, এই দুইটা এক্সপ্রেশন হচ্ছে কি না বোধক এক্সপ্রেশন। তবে টু ডট ডট টু যেখানে থাকবে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, আর সো ডট ডট দ্যাট যেখানে থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সো তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা ক্লজ থাকে, তো সো ডট ডট দ্যাট, এই দ্যাটের পরে আরেকটা ক্লজ হবে। সো সেই ক্লজটা কীরকম হবে? সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, এই টুটা কিন্তু ক্লজ মার্কার না, কিন্তু দ্যাটটা ক্লজ মার্কার, এটা মনে রাখবা। তো দ্যাটের পর আরেকটা ক্লজই আসবে, সেই ক্লজটা কীরকম হবে? সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। এখন ক্যান নট হবে না কুড নট হবে, এটা কেমনে বুঝবো? কারণ আমার প্রথম অংশটা যদি কি থাকে, প্রথম অংশটা যদি মনে করো প্রেজেন্ট টেন্স থাকে, এখানে হবে ক্যান নট, আর প্রথম অংশটা যদি ফার্স্ট টেন্স হয় এটা হবে কুড নট। সো টু ডট ডট টু সো ডট ডট দ্যাট, এই দুইটা হচ্ছে নেগেটিভ এক্সপ্রেশন। সো এখানে টু এর পরে যে ভার্বটা থাকবে সেটা হবে বেস ফর্ম, কিন্তু সেটা দ্বারা কোনো কিছু করা যাচ্ছে না বা করা যায় না এরকমই বোঝাবে। আর সো ডট ডট দ্যাট যখন থাকবে এরপরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম হবে। একটু দেখো, এখানে আমি সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। একটু দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা আমি একেবারে ক্লিয়ার করেছি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ, এখানে দেখো টু ডট ডট টু, তার মানে এখানে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভটাই হবে। টু ডট ডট টু প্লাস ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। এরপর দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সো ডট ডট দ্যাট, তার মানে এই মাঝখানে যেটা হবে সেটা কি অ্যাডজেক্টিভ, প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। তবে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের যারা ক্যান্ডিডেট তোমরা দেখবা, এখানে যদি মনে করো যে তোমাকে জিজ্ঞেস করে টুটা কি, তখন তুমি বলবে অ্যাডভার্ব। এটা কি? এটাও বলবে কি অ্যাডভার্ব। কেন জানো? এটা এই টুটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এই সোটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, দ্যাটস এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে ফাইন। এবার একটা এক্সাম্পল দেখো, আর যদি জিজ্ঞেস করে টু ডট ডট টু সো ডট ডট দ্যাট, এর মধ্যে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স, তুমি বলবে এটা সিম্পল, এটা হচ্ছে কি কমপ্লেক্স। কেন কমপ্লেক্স সেটা তো বুঝছো, এখানে ক্লজ মার্কার আছে। দ্য বয় ইজ টু স্মল, বালকটি এতই ছোট যে টু ক্যারি দ্য লোড, বোঝাটি বহন করতে পারছে না, এটা সিম্পল গেল। এরপর আসো, তোমাকে তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে কি দেওয়া থাকবে? দ্য বয় ইজ টু স্মল, এতটুকু দেওয়া থাকবে। তো তুমি জানো টু যেহেতু আছে এখানে টু ক্যারি দ্য লোড, এটা তোমাকে দিতে হবে। এরপর আসো, দ্য বয় ইজ সো স্মল, তোমাকে এতটুকু দেওয়া থাকবে, বালকটি এতই ছোট যে দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড। তাহলে এখানে সো আছে, দ্যাটস এখানে টু দিলে হবে না, এখানে যেহেতু সো ডট ডট দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স দ্যাটস এখানে কি ক্যান নট ক্যারি দ্য লোড হয়েছে। দ্য সাম ইজ টু হার্ড টু ডু, অঙ্কটি এতই কঠিন যে টু ডু, এটা করা যাচ্ছে না। এটাকে যদি আমি কমপ্লেক্সে করি তাহলে কি হচ্ছে দেখো, দ্য সাম ইজ সো হার্ড দ্যাট ইট ক্যান নট বি সলভ। এখানে ইট কেন আসলো? কারণ সাম মানে অঙ্ক, তো অঙ্ক যেহেতু বস্তু, এখানে বস্তু দিলাম, তো বস্তু তো নিজে নিজে সলভ হইতে পারে না, নাহলে আমি বলতে পারতাম ইট ক্যান নট সলভ। কিন্তু বস্তুকে যেহেতু নিজে নিজে সলভ করতে পারে, বস্তু যেহেতু নিজে নিজে সলভ হইতে পারে না, মানুষ এটাকে সলভ করে, দ্যাটস এটাকে ফেসিভি নিয়ে যেতে হবে, দ্যাটস তুমি বলবা ইট ক্যান নট বি সলভড, ইট ক্যান নট বি সলভড। যেমন বলতে পারো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ। ওকে গেল। এটাকে কমপ্লেক্স করলে কি হবে? দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি মেমোরাইজড, ইট ক্যান নট বি মেমোরাইজড। ওকে, এরপরে আসো পরবর্তী রুলস।
পরবর্তী রুলসটা দেখো, ইন অর্ডার টু অথবা টু, এরপরে আরেকটা রুলস আছে সেটা হচ্ছে কি সো দ্যাট। এই দুইটা এক্সপ্রেশন আবার কি পজিটিভ, ইন অর্ডার টু অথবা টু এবং সো দ্যাট। ইন অর্ডার টু অথবা টু অথবা কি সো দ্যাট, এই দুইটা এক্সপ্রেশন কি পজিটিভ, হ্যাঁ বোধক বুঝাই। ইন অর্ডার টু অথবা টু এর পরে বাড়বে কোন ফর্ম, বেস ফর্ম। আর সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, এরপরে বাড়বে কোন ফর্ম, বেস ফর্ম। তবে এখানে ইন অর্ডার টু অথবা টু যেখানে থাকবে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, আর সো দ্যাট যেখানে থাকবে এটাকে আমরা বলবো কি কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে সো দ্যাটের পর একটা ক্লজ আসবে, সেই ক্লজটা হবে হ্যাঁ বোধক, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। আর যদি সো ডট ডট দ্যাট থাকে সেটা তো না বোধক, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কি কুড নট, ওইটার সাথে এটা গোলানো একেবারেই যাবে না। ইন অর্ডার টু অথবা টু, এরপরে বারবার বেস ফর্ম এবং এটা দ্বারা হ্যাঁ বোধক বুঝাই। আর সো দ্যাট এটা দ্বারা হ্যাঁ বোধক বুঝাই, তবে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড হবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, দেখো হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল ইন অর্ডার টু বাই এ টি শার্ট। তাহলে ইন অর্ডার টু মানে কি উদ্দেশ্য, এখানে তুমি চাইলে বলতে পারো টু বাই এ টি শার্ট, কোনো সমস্যা নাই। আবার যদি বলো উইথ আ ভিউ টু, তখন হবে কি উইথ আ ভিউ টু বাইং এ টি শার্ট, উইথ আ ভিউ টু দিলে বার প্লাস আইএনজি হবে। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল সো দ্যাট। এই যে দেখো যেহেতু সো দ্যাট আছে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বারবার কোন ফর্ম, বেস ফর্ম ইউজ করতে হবে। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল সো দ্যাট, যাতে করে হি কুড বাই এ টি শার্ট। তাহলে এখানে দেখো হি কুড বাই এ টি শার্ট, এখানে যেহেতু ফার্স্ট টেন্স আছে এখানে আমি কি দিলাম, কুড দিলাম। দে ডিড ইট, তারা এটা করেছিল সো দ্যাট উই কুড লিভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যাতে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করতে পারি। কারা করেছিল এটা, আমাদের ফ্রিডম ফাইটাররা। দে ডিড ইট, তারা এটা করেছিল সো দ্যাট, যাতে করে। তাহলে এখানে দেখো সো দ্যাট আগে যেহেতু ফার্স্ট টেন্স, পর আমরা কি ফার্স্ট টেন্স ইউজ করেছি, উই কুড লিভ ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যাতে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করতে পারি। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি সো দ্যাট উই ক্যান প্রসপার ইন লাইফ, যাতে আমরা কি করতে পারি, জীবনে উন্নতি করতে পারি। এখানে হবে উই ক্যান প্রসপার ইন লাইফ হবে, এখানে একটা ক্যান দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপর আসো অ্যাজ লং অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ শব্দের অর্থ যতক্ষণ ততক্ষণ পর্যন্ত, তবে অ্যাজ লং অ্যাজ এর আগের ক্লজ যাই হোক না কেন, পরবর্তী ক্লজ অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। অ্যাজ লং অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত, তবে অ্যাজ লং অ্যাজ এর পরবর্তী ক্লজটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। দেখো আল্লাহ উইল বি উইথ আস, আল্লাহ আমাদের সাথে থাকবেন, কতক্ষণ থাকবেন, অ্যাজ লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আল্লাহ উইল বি উইথ আস, আল্লাহ আমাদের সাথে থাকবেন, কতক্ষণ থাকবেন, অ্যাজ লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্যটা সৎ থাকবে। অথবা তুমি বলতে পারো দ্য পুয়ার উইল বি সাফারিং, গরিবরা ভুগতে থাকবে, অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, যতক্ষণ পর্যন্ত তারা অশিক্ষিত থাকবে। ওকে, এরপর আসো টিল এবং আনটিল। একটা বিষয় মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, টিল এবং আনটিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে টিলের পরে অ্যাল দুইটা হইলেও আনটিলের পরে কিন্তু অ্যাল একটা, এটা মনে রাখবা। টিল আনটিল দ্বারা কি বোঝায়, যতক্ষণ ততক্ষণ পর্যন্ত বা যতক্ষণ ততক্ষণ, এরকম একটা কি মিনিং বোঝায় আর কি। মানে তুমি যতক্ষণ না পর্যন্ত আসবা বা যতক্ষণ পর্যন্ত, এরকম বোঝায়, মানে শেষ সময় পর্যন্ত আর কি। তো গ্রামারটা কীরকম দেখো, টিল এবং আনটিলের আগে যদি কোনো একটা প্রেজেন্ট থাকে পরেও কী হবে, প্রেজেন্ট হবে। আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরেও কী হবে, ফার্স্ট টেন্স হবে। আবার বলছি, টিল এবং আনটিলের আগে যদি প্রেজেন্ট থাকে পরেও কি প্রেজেন্ট, আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরেও কি ফার্স্ট টেন্স। ওইটা হচ্ছে সিন্স অ্যাজ ইফ অ্যাজদোর সাথে মিলানো যাবে না। সিন্স অ্যাজ ইফ অ্যাজদোর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে ফার্স্ট টেন্স, আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে হবে ফার্স্ট পারফেক্ট। কিন্তু টিল এবং আনটিলটা ভিন্ন রকম। টিল এবং আনটিলের আগেও প্রেজেন্ট পরেও প্রেজেন্ট, আগেও ফার্স্ট পরেও কি ফার্স্ট। একটু দেখো ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল আই কাম ব্যাক। দেখো টিলের আগে একটা প্রেজেন্ট আছে, পরে কি আছে, প্রেজেন্ট হয়েছে। শি ওয়েটেড ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছিল, আনটিল আই কেম ব্যাক। আনটিলের আগে যেহেতু ফার্স্ট টেন্স আছে, পরেও কি হয়েছে, ফার্স্ট টেন্স হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। সো তোমরা যারা আমার ক্লাসগুলো করতেছো, যাদের ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা ক্লাসগুলো কেমন লাগতেছে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমাদের যে কলেজের গ্রুপগুলো আছে, যে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই প্রত্যেকটা জায়গায় তোমরা একটু দিয়ে দিবে, যাতে করে সবাই করে এই ক্লাসগুলো করে যাতে সবাই উপকৃত হতে পারে। ওকে, এরপর আসুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আনলেস শব্দের অর্থ কি, যদি নাম। আনলেস শব্দের অর্থ কি, যদি নাম। তো আমরা জানি আনলেস যুক্ত যে ক্লজটা থাকবে এর পরবর্তী ক্লজটা অবশ্যই নেগেটিভ হবে অথবা নেগেটিভ মিনিং প্রদান করবে। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি
কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, ইউ উইল নট শাইন ইন লাইফ আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম যেই কথা, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম একই কথা। এখানে নট শব্দটা না বলো, ফেল তো বলে দিচ্ছে, তো ফেলের চাইতে বেশি নট, ফেলের চাইতে বেশি নট একই রকম না, ফেল এবং নটটা একই জিনিস। ওকে, আসো, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, অথবা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। লাভ ইজ ডিভাইন, ভালোবাসা স্বর্গীয়। ইউ ক্যান নট ফাইন্ড আদার্স, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স, তুমি এমন কাউকে পাবে না টু লাভ ইউ, তোমাকে ভালোবাসার জন্য, আনলেস ইউ লাভ দেম, যদি না তুমি তাদেরকে ভালোবাসা দাও। আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, আমাদের জব মার্কেটটা কি অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো, ইউ উইল নট গেট এ গুড জব, তুমি ভালো কোনো চাকরি পাবে না। ইউনিটি ইজ পাওয়ার, আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তুমি একতাবদ্ধ না হও, ইউ ক্যান নট ডু দ্য বেস্ট ফর দ্য কান্ট্রি, তুমি দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। আশা করি বুঝে গেছো। এরপর আসো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের এটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ। হু, হাউ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, দ্যাট, হুজ, হুম, ওয়াই ইত্যাদি রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের ক্লজ শুরু হলে এগুলোর পূর্বের অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে বুঝছো, এই প্রোনাউনগুলো যেই নাউনের জন্য বসে সেটাকে বলা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। যেমন আই নো দ্য বয়, হু, এই হুটা কার জন্য বসে, দ্য বয়ের জন্য। এই যে হুটাকে আমরা বলবো কি রিলেটিভ প্রোনাউন, আর দ্য বয়টাকে আমরা বলবো প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, প্রোনাউন দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের ক্লজ শুরু হলে এগুলোর পূর্বের অ্যান্টিসিডেন্ট যার পরিবর্তে হু, হুইজ ইত্যাদি বসে, মানে অ্যান্টিসিডেন্ট মানে বুঝছো, অনুযায়ী বারবার রূপ বসে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। একটু দেখো, দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি আর কল প্যাট্রিয়টস। দেখো দ্য ম্যান, এখানে দ্য ম্যানটা কি ফ্লুরাল, হু লাভ, এখানে হুটা আসলে দ্য ম্যানদেরকে বোঝানো হচ্ছে। দ্য ম্যান ও সমস্ত মানুষরা, হু লাভ দেয়ার কান্ট্রি যারা তাদের দেশকে ভালোবাসে, আর কল থ্রু প্যাট্রিয়টস, তাহলে ইস কল দিলে হবে না, কারণ এই হুটা দ্বারা আসলে দ্য ম্যান ফ্লুরালদেরকে বোঝানো হচ্ছে, দ্যাট সেখানে আর দিতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়, বুঝছো। ওকে, এরপর দেখো, আই ডোন্ট লাইক দ্য পিপল, আমি ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করি না, হু আর নট সিনসিয়ার ইন দিয়ার ওয়ার্ক, যারা তাদের কাজের প্রতি আন্তরিক নয়। তাহলে এখানে দেখো হু পর্যন্ত আমাকে দিছে, এখন হু ইজ দিব নাকি আর দিব সেটা কিভাবে ডিপেন্ড করবে। দেখো এই হুটা হচ্ছে দ্য পিপলের জন্য বসে, আই ডোন্ট লাইক দ্য পিপল বা আই ডোন্ট লাইক পিপল, এই পিপলকে বোঝানো হচ্ছে এই হু দ্বারা, দ্যাটস ওয়াই হু এর জন্য আর হয়েছে। তার মানে এটাই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, এই হুটা যার জন্য বসবে সেটা অনুসারে আমাকে ভার্বটা বসাইতে হবে। হুটা বসে ফ্লুরালের জন্য, এখানে ফ্লুরাল ভার্ব, এখানেও মনে করো হুটা বসে ফ্লুরালের জন্য, এখানে কি ফ্লুরাল ভার্ব, এটাই। এরপরে দেখো দ্য পিপল হু আর, এ দেখো দ্য পিপল হু আর অনেস্ট, যে সমস্ত মানুষ সৎ, আর রেসপেক্টেড বাই অল, তারা সব জায়গায় সম্মানিত হয়। এই হুটা দ্য পিপলের জন্য বসে, ভার্বটা এখানে কি ফ্লোরাল হয়েছে। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পারসন, আমরা সবসময় এমন একজন মানুষকে প্রশংসা করি, হু বিহেভস, এই যে দেখো উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পারসন সিঙ্গুলার, ভার্বও কি এখানে দাও, হুটা হচ্ছে এই পারসনের জন্য বসে, দ্যাটস আ ভার্বও কি সিঙ্গুলার হয়েছে। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পারসন হু বিহেভস টুয়ার্ডস আদার পিপল ইন আ গুড ম্যানার, যে অন্য মানুষকে ভালো উপায়ে কি করে আচরণ করে, তাকে আমরা অনেক বেশি কি করি মূল্যায়ন করি, অ্যাপ্রিসিয়েট করি। ওকে, এরপর আসো সিন্স অথবা অ্যাজ, এটার আরেকটা মিনিং আছে। সিন্স অথবা অ্যাজ যখন যেহেতু অর্থ বোঝাবে, যেহেতু অর্থ বোঝালে এটা পরবর্তী ক্লজটা প্রথম ক্লজের উপর ডিপেন্ড হয়ে বসবে। কীরকম দেখো, সিন্স অথবা এজের আগে এবং পরের ক্লজ সেম টেন্সে হবে। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, যেহেতু বোঝাচ্ছে এখানে, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, হার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তো সিন্স এবং অ্যাজ দ্বারা যেহেতু তো বোঝাবে, তবে দুইটা ক্লজই সেম কি করবে টেন্স বিলং করবে। এটা কিন্তু সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো, ওইখানে সিন্সটা কিন্তু অতীত সময়কে নির্দেশ করতো, এখানে সিন্সটা কিন্তু যেহেতু প্রকাশ করতেছে অ্যাজের মতো। তো সিন্স অ্যাজ যেহেতুত্ব যখন প্রকাশ করবে বা কারণত্ব যখন প্রকাশ করবে, তখন অবশ্যই দুইটা ক্লজ একই টেন্স বিলং করবে। একটু দেখো, আমরা বিগত বছর কোশ্চেনগুলো একটু দেখতেছি। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, হার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, তার অর্থনীতি অনেকাংশেই কৃষির উপর নির্ভরশীল। সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, যেহেতু প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল, আই ডিড নট গো আউটসাইড, সিন্সের আগে ফার্স্ট টেন্স, পরেও কি ফার্স্ট টেন্স।
অ্যাজ হি ওয়াজ স্মার্ট, যেহেতু সে অনেক বেশি স্মার্ট ছিল, হি কোয়ালিফাইড ইন দ্য ইন্টারভিউ বোর্ড, সে ইন্টারভিউ বোর্ডে কোয়ালিফাইড করেছিল। সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি একজন আর্লি রাইজার, আই হ্যাভ ইনাফ টাইম টু ডু অ্যা লট অফ ওয়ার্কস। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। বাকি যে প্র্যাকটিসগুলো সেগুলো তোমরা করে ফেলতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আসো, উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি, এটা থাকলে কি হবে দেখো, উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি দ্বারা যদি মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা প্রবৃত্তি বোঝায় তবে পরবর্তী ক্লজটি ফার্স্ট টেন্সে হবে। আবার বলছি, উড দ্যাট মানে আই উইশ, অনেকে মনে করো উড দ্যাট মানে নতুন কিছু, না, উড দ্যাট যে কথা, ফ্যান্সি সেম কথা, অথবা তুমি বলতে পারো উইশ সেম কথা। উড দ্যাট, আই উইশ, আই ফ্যান্সি দ্বারা যদি মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা প্রবৃত্তি বোঝায় তবে পরবর্তী ক্লজটির ফার্স্ট টেন্স হবে। তবে এরপরে টু বি ভার্ব হিসেবে যদি সর্বদা, টু বি ভার্ব হিসেবে যদি কোনো ভার্ব আসে সেটা সবসময় কী হবে, অয়ারি হবে, সেটা আমরা জানি। যেমন ইফ, অ্যাজ ইফ, উইশ বা ফ্যান্সি, এগুলোর পরে যদি কখনো কি আসে, সাবজেক্টের পরে বি ভার্ব আসে, সেটা সবসময় অয়ারি হবে, সেটা আমরা ক্লাসের শুরুতে বলেছি। দেখো, দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছে। আই উইশ আই কুড হেল্প দেম, আমি যদি তাদেরকে সহযোগিতা করতে পারতাম। আই উইশের পরে কি হয়েছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এরপর দেখো, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ আওয়ার লাইফ, শৈশবকাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতাম। অথবা আই উইশ আই কুড ব্যাক মাই চাইল্ডহুড এগেইন, আমি যদি আমার শৈশবটা আবার ফিরে পেতাম। I wish I could have a good command in English. I wish I were an Englishman. I wish I could speak English. তাহলে উইশের পরে যে ক্লজটা হচ্ছে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। তবে যদি বি ভার্ব আসে সেটা ওয়ার, কুড আসতে পারে, হ্যাড আসতে পারে, কোনো সমস্যা নাই। যেমন তুমি বলতে পারো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ আই কুড ফ্লাই ইন দি স্কাই, আই উইশ আই ওয়ার এ বার্ড। আমি বলতে যাচ্ছি উইশের পরে যদি বি ভার্ব হিসেবে আসে তবে সেক্ষেত্রে ওয়ার, এছাড়াও কোড আসতে পারে, এরপরে হ্যাডও আসতে পারে, তবে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে আসো, আই উইশ আই কুড হেল্প দেম, আই উইশ আই কুড বি এ পয়েট, বার্ডস ফ্লাই ইন দি স্কাই, আই উইশ আই ওয়ার এ পয়েট, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। বিগত বছরের যতগুলো আসে সবগুলো আমরা দিয়ে দিলাম। এরপর আসো, দো, অল দো, ইভেন দো, দো, অল দো, ইভেন দো যেখানে থাকে সেটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স, ওকে। আর ইন স্পাইট অফ অথবা ডেসপাইট যেখানে থাকে সেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। আর বাট যেখানে থাকে সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স, কেমন, ওকে। দো, অল দো দ্বারা দুটি বিপরীতধর্মী অর্থ বোঝে এমন দুটি বাক্যাংশে একটি বাক্যে পরিণত করা হয়, ওকে। দো, অল দো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে স্ট্রাকচারটি নির্মরূপ, এটা আমরা জানি সবাই। দো যুক্ত ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্বের এক্সটেনশন। আচ্ছা, যেটা মূল কথা সেটা হচ্ছে দো, অল দো, ইভেন দো যুক্ত যেই সেন্টেন্সটা থাকবে সেখানে অবশ্যই বিপরীতধর্মী বোঝাবে। কি বোঝাবে, একটার থেকে আরেকটা কী হবে, বিপরীতধর্মী। যেমন দো হি ইজ পুয়ার, তাহলে আমরা জানি গরিব হলে অসৎ হওয়ার কথা, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট হচ্ছে। আমরা জানি ভালো দক্ষতা থাকলে চাকরি পাওয়ার কথা, দেখবে যে ভালো দক্ষতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, এমনটা বোঝাবে, মানে একেবারে বিপরীত বোঝাবে। তখনই আমরা দো, অল দো, ইভেন দো যুক্ত এরকম কমপ্লেক্স সেন্টেন্সগুলো ব্যবহার করব। একটু এক্সাম্পল দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ ছোট্ট একটা দেশ। দেয়ার আর মেনি হেরিটেজ সাইটস ইন দিস কান্ট্রি, এই দেশে অনেকগুলো হেরিটেজ সাইট রয়েছে। তাহলে ছোট দেশ হলে হেরিটেজ সাইট না থাকার কথা, কিন্তু এখানে আছে, তার মানে কি বিপরীতধর্মী। উই আর প্রাউড অফ আওয়ার ওয়াইল্ড হেরিটেজ সাইটস। এরপর দেখো, দো ইট হ্যাজ আ স্মল এরিয়া, যদিও এটা ছোট্ট একটা এলাকা, ইট হ্যাজ আ ভাস্ট পপুলেশন, এখানে অনেক বিশাল জনসংখ্যা রয়েছে। দো জাঙ্ক ফুডস লুক অ্যাপিটাইজিং, যদিও জাঙ্ক ফুড দেখতে খুবই লোভনীয়, দে আর নট কন্ডিউসিভ টু হেলথ, এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী নয়। কন্ডিউসিভ টু মানে হচ্ছে কি, উপযোগী বা উপকারী। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ ছোট্ট একটা দেশ, উই হ্যাভ সাম নোটেবল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমাদের অনেকই উল্লেখযোগ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। দো হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে শুনতে পায় না, হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তো শুনতে না পেলে কিন্তু কোনো কিছু বোঝার কথা না, কিন্তু সে কী করতে পারে, বুঝতে পারে, হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সো দো, অল দো, ইভেন দো যুক্ত ক্লজ আমরা কখন ব্যবহার করব, যখন হচ্ছে বৈপরীত্য বুঝাবে বা বিপরীতধর্মী দুইটা ক্লজ থাকবে, তখন আমরা দো, অল দো, ইভেন দো এরকম কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব। এরপর আসো, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, ইন স্পাইটের পরে অফ বসতে পারে, তবে ডেসপাইটের পরে অফ বসতে পারে না। আমরা এগুলো কখন ব্যবহার করব, সত্যিও বোঝানোর জন্য। যেমন তুমি বলতে পারো, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, অথবা ইন স্পাইট অফ
ইনস্পাইট অফ হ্যাভিং গুড কোয়ালিফিকেশন, তার ভালো দক্ষতা থাকা সত্ত্বেও হি ডাজ নট গেট এ গুড জব, সে ভালো চাকরি পাচ্ছে না। ওকে, যেমন এখানে দিছে দেখো, ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, এতগুলো সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ডিড নট সাকসিড, মানে এই বালকটি সফল হতে পারেনি। ডেসপাইট বিং পোয়ার্ড, গরিব হওয়ার পরেও হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার যে আত্মীয় স্বজনরা আছে তাদেরকে কি করে, সহযোগিতা করে। তো নিজে গরিব তারপরে কিন্তু কি সহযোগিতা করতেছে। ওকে, ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয় ডিড নট এগ্রি টু মাই প্রপোজাল, ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, এতগুলো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ডিড নট এগ্রি টু মাই প্রপোজাল, এই ছেলেটি আমার প্রপোজালের সাথে এগ্রি করছে না। এরপর আসো, ওয়াইল প্লাস বার প্লাস আইএনজি, ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট অথবা ফার্স্ট কন্টিনিউয়াস। এই রুলসটা আমরা সবাই জানি, ওয়াইলের পরে যদি ভার্ব থাকে সেটা বার প্লাস আইএনজি করব, কিন্তু ওয়াইলের পরে যখন সাবজেক্ট থাকবে সেটা অবশ্যই কোন একটা কন্টিনিউয়াস টেন্সে যাবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও হইতে পারে, সেটা ফার্স্ট কন্টিনিউয়াসও হইতে পারে। তবে সেটা ডিপেন্ড করবে ওয়াইলের আগে কোন ক্লজটা আছে বা এটা কোন টেন্সে আছে। ওয়াইলের আগে যে টেন্সটা সেটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, ওয়াইলের পরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াইলের আগেটা যদি ফার্স্ট টেন্সে থাকে সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস। একটু দেখো, উই স আ স্নেক, আমরা একটা সাপ দেখেছিলাম। উই স আ স্নেক, আমরা একটা সাপ দেখেছিলাম। কেমন? ওয়াইল ক্রসিং দ্য রোড, ওয়াইল আছে, ওয়াইলের পর বার প্লাস আইএনজি হয়েছে। সে কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল। ওয়াইল আই ওয়াজ স্লিপিং, দেখো ওয়াইলের পরে যখন এটা সাবজেক্ট যখন চলে আসবে পরে অবশ্যই একটা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হইতে পারে। আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে হবে ফার্স্ট কন্টিনিউয়াস, আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে এটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এরপর আসো, ডু নট মেক আ নয়েজ, কোনো শব্দ সৃষ্টি করিও না। ওয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, যেহেতু তোমার বাবা ঘুমাচ্ছে, এখানে ওয়াইলের আগে যেহেতু কি আছে ফার্স্ট প্রেজেন্ট টেন্স আছে, এটা কি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াইলের রুলসগুলো আশা করি তোমরা বুঝে গিয়েছো। সেটা কি বলছি বলো তো, ওয়াইলের পরে যখন ভার্ব থাকবে তখন সেটাকে আমরা কি করব, বার প্লাস আইএনজি করব। আরেকটা বিষয়, ওয়াইলের পরে যখন সাবজেক্ট থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াসও হইতে পারে, তবে সেটা ডিপেন্ড করবে ওয়াইলের আগের ক্লজের উপর। ওয়াইলের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াইলের আগে যদি ফার্স্ট টেন্স থাকে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস। ওকে, আশা করি এই বিষয়টা বুঝে গিয়েছো। এরপরে তোমাদেরকে আমি আরেকটা রুলস বলি, সেটা একটু দেখো। হয়েন দ্বারাও আসতে পারে। হয়েনের আগে মনে করো যদি কোন একটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরেও হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস। হয়েনের আগে মনে করো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়েনের পরে হবে আবার কি প্রেজেন্ট ইনডিফিনিট, কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সোজা কথায় হয়েনের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে হয়েনের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরে হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস, হয়েনের আগে যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে পরে হবে কি ফার্স্ট ইনডিফিনিট। আমি রোজটা আবার বলছি, হয়েনের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরে হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস, হয়েনের আগে যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে পরে হবে কি ফার্স্ট ইনডিফিনিট। তাহলে কীভাবে হচ্ছে সেটা একটু দেখো। মনে করো এটা আমি এভাবে বললাম, সে কেম টু মাই রুম, হয়েন মনে করো হয়েন দাও, এটা এই যে দেখো হয়েন, তাহলে হয়েনের আগে মনে করো ফার্স্ট ইনডিফিনিট, এই যে পরে দেখো কি ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গিয়েছে। হয়েনের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরে হবে ফার্স্ট কন্টিনিউয়াস, হয়েনের আগে যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে পরে হবে কি ফার্স্ট ইনডিফিনিট হবে। আশা করি এই রুলসটা সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এরপরে তোমরা আফটার বিফোর একটা রুলস জানো। আফটার থাকলে ফার্স্ট পারফেক্ট আফটারের পরে, বিফোর থাকলে ফার্স্ট পারফেক্ট বিফোরের আগে, বাকি অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে। আবার বলছি, দুইটা ক্লজের মাঝখানে যখন আফটার অথবা বিফোর দেখবা তখন কি করবা, আফটার থাকলে ফার্স্ট পারফেক্টটা আফটারের ওই পরে, বিফোর থাকলে ফার্স্ট পারফেক্টটা বিফোরের ওই আগে, বাকি যে অংশটা থাকবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট, কি হবে ফার্স্ট ইনডিফিনিট। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, তাহলে বিফোরের আগে কিন্তু হ্যাড ডাইড হয়ে গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরেকটা দেখো, দ্য পেশেন্ট ডাইড, রুগী মারা গেল, আফটার, তাহলে আফটারের আছে মানে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট হবে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ওকে, এই রোজটা আশা করি ক্লিয়ার। এরপর আসো, কনজাংশন হিসেবে হয়েনের ব্যবহার। হয়েনযুক্ত সেন্টেন্সটির উভয় ক্লজে একই টেন্স হবে। হয়েনযুক্ত ক্লজটির প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অপর ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ওকে, একটু দেখো এই বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে, অনেকে এগুলো বাদ দেয়। একটু দেখো,
হয়নের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরেরটাও কী হবে ফার্স্ট ইনডিফিনিট হতে পারে ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা একটু দেখো হোয়েন আই ওয়াজ এ চাইল্ড যখন আমি শিশু ছিলাম আই ইউজ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম এটাও হইতে পারে আবার একটা কি হয়েনের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরটা কি ফার্স্ট কন্টিনিউয়াসও হইতে পারে যেমন হয়েন যেমন মনে করো হোয়েন আই ওয়াজ স্লিপিং যখন আমি ঘুমাচ্ছিলাম হি ওয়েন্ট টু মাই রুম সে আমার রুমে হোয়েন আই ওয়াজ স্লিপিং সে কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল তাহলে হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে পরেরটা আবার ফার্স্ট ইনডিফিনিটও হইতে পারে হয়েনের পরে আবার ফার্স্ট ইনডিফিনিট থাকলে পরটা আবার কি ফার্স্ট কন্টিনিউয়াস হইতে পারে একটু দেখো হোয়েন আই ওয়াজ এ চাইল্ড যখন আমি শিশু ছিলাম আই ইউজ টু প্লে ক্রিকেট তখন আমি কি করতাম ক্রিকেট খেলতাম হোয়েন দ্য প্রিন্স হার্ড দ্য নিউজ যখন প্রিন্স সংবাদটি শুনেছিল হি ডিসাইডেড টু ফাইট ব্যাক সে আবার কী করবে যুদ্ধ করবে এমনটা সিদ্ধান্ত নিয়েছিল হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট পরেটাও কি ফার্স্ট ইনডিফিনিট হয়েছে এবার দেখো হোয়েন দে অ্যারাইভড হোম যখন তারা বাসায় পৌঁছেছিল উই আর হ্যাভিং লাঞ্চ তখন আমরা কি করছিলাম লাঞ্চ করছিলাম সোজা কথায় হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে পরেরটাও কি ফার্স্ট ইনডিফিনিটও হইতে পারে আবার হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে পরটা আবার ফার্স্ট কন্টিনিউয়াসও হইতে পারে এগুলো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে সেগুলোর জন্য বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এরপর দেখো হয়েনের পর আবার ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে পরবর্তীতে আরেকটা কি ফার্স্ট কন্টিনিউয়াস হইতে পারে এটা কখন একটু দেখো যখন দুইটা সাবজেক্ট একই জায়গায় থাকে তখন দুইটাই কি হইতে পারে ফার্স্ট কন্টিনিউয়াস যেমন আমি এবং আমার ভাই দুইজনে একই রুমে আছি যখন আমি পড়াশোনা করতেছি তখন আমার ভাই ঘুমাচ্ছে তাহলে এটা কী হবে হোয়েন আই ওয়াজ রিডিং মাই ব্রাদার ওয়াজ স্লিপিং দেখছো অথবা হোয়েন মাই ব্রাদার ওয়াজ স্লিপিং আই ওয়াজ রিডিং যখন সাবজেক্ট দুইটা একই জায়গায় থাকবে তখন দুইটাই ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারবে হয়েনের আগেরটাও ফার্স্ট কন্টিনিউয়াস পরেরটাও কি ফার্স্ট কন্টিনিউয়াস ওকে আর নর্মালি একটা সাবজেক্ট মনে করে ভিতরে আছে আটটা সাবজেক্ট বাইরে থেকে আসতেছে তখন একটাকে ফার্স্ট ইনডিফিনিট করলে আটটাকে করতে হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস যেমন হি কেম টু মাই রুম সে আমার রুমে এসেছিল হোয়েন আই ওয়াজ স্লিপিং যখন আমি ঘুমাচ্ছিলাম তার মানে একটা সাবজেক্ট বাইরে থেকে ভিতরে ঢুকতেছে আটটা সাবজেক্ট ভিতরে ঘুমাচ্ছে ওকে ফাইন না তো নর্মালি এইটা মনে রাখবে কীভাবে হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে এর পরেরটা কি ফার্স্ট ইনডিফিনিট হইতে পারে কোনো সমস্যা নাই এটা নর্মাল গেল আরেকটা রুলস হয়েনের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরেরটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস হয়েনের পরেরটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয় পরেরটা হবে কি ফার্স্ট ইনডিফিনিট এটাও হইতে পারে আবার হয়েন দ্বারা দুইটা ক্লজ আবার কি হতে পারে দুইটাই ফার্স্ট কন্টিনিউয়াসও হইতে পারে সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে ওকে আরেকটা বিষয় হয়েন দ্বারা যখন দুইটা ক্লজ যুক্ত থাকবে হয়েন দ্বারা দুইটা ফিউচারধর্মী ক্লজ যখন যুক্ত থাকবে তখন দুইটাকে তুমি ফিউচার করতে পারবে না একটাকে ফিউচার ইনডিফিনিট করলে আরটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে কি বলছি বলো তো হয়েন দ্বারা দুইটা ফিউচারধর্মী ক্লজ যুক্ত থাকলে একটাকে তুমি ফিউচার ইনডিফিনিট করলে আরেকটাকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট যেমন শীতকাল এলে মানুষ বিয়ে করবে তাহলে তোমার কাছে মনে হচ্ছে শীতকালও আসবে মানুষও বিয়ে করবে কিন্তু সেখানে তোমাকে কি করতে হবে একটু সতর্ক হয়ে একটাকে ফিউচার ইনডিফিনিট করতে হবে আরটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে কিভাবে দেখো পিপল উইল গেট ম্যারিড মানুষ বিয়ে করবে হোয়েন দ্য উইন্টার কামস হবে হোয়েন দ্য উইন্টার উইল কাম হবে না অথবা বসন্ত এলে মানুষ প্রেমে পড়বে তাহলে তোমার কাছে মনে হচ্ছে বসন্তও আসবে মানুষও প্রেমে পড়বে সেক্ষেত্রে আমি দুইটাই ফিউচার ইনডিফিনিট ইউজ করি সেক্ষেত্রে ভুল হবে তোমাদেরকে করতে হবে একটা ফিউচার ইনডিফিনিট আরটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে বলতে পারো পিপল উইল ফল ইন লাভ মানুষ প্রেমে পড়বে হোয়েন দ্য স্প্রিং কামস পিপল উইল ফল ইন লাভ মানুষ প্রেমে পড়বে হোয়েন দ্য স্প্রিং কামস যখন কি আসবে বসন্ত আসবে এই যে দেখো হোয়েনের মনে করো যে আগে ফিউচার ইনডিফিনিট পরে কি হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে পিপল উইল বিল্ড হাউসেস মানুষ কি করবে ঘর বানাবে হোয়েন দ্য লেট অটাম কামস যখন লেট অটাম আসবে আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তারপর আসো আফটার বিফোরের যে রুলসটা বলেছিলাম বিফোর থাকলে ফার্স্ট পারফেক্ট বিফোরে আফটার থাকলে ফার্স্ট পারফেক্ট কি আফটারে বাকি অংশটাই কি হবে ফার্স্ট ইনডিফিনিট একটু দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম দেখো বিফোর আগে কি হচ্ছে ফার্স্ট পারফেক্ট আগেরটা কি বিফোর আগেরটা কি ফার্স্ট পারফেক্ট পরটা কি ফার্স্ট ইনডিফিনিট দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম এই যে আফটার আছে আফটার পর কি ফার্স্ট পারফেক্ট আগেরটা কি ফার্স্ট ইনডিফিনিট আরেকটা রুলস দেখো দ্য প্লাস কম্পারেটিভ দ্য প্লাস কম্পারেটিভ এটা কীরকম মনে করো আমরা সচরাচর কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাই না যেমন দা বেটার আমরা বলি না দা স্মলার বলি না দা সুনার বলি না সাধারণত আমরা পজিটিভ ডিগ্রিকে 2 এর মাঝখানে বসাই অথবা সো এর মাঝখানে বসাই আর কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা কি বসাই দেন বসাই সুপারলেটিভ ডিগ্রির আগে দা অথবা ওয়ান অফ দা বসাই তবে কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাতে পারবো কখন যত তত
আবার বলছি যত তত এরকম অর্থ প্রকাশ করতে একটা কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসালে পরবর্তী কম্পারেটিভ ডিগ্রি আগে কি বসবে, দা বসবে। এটাকে আমরা বলবো ডাবল কম্পারেটিভ। কি বলবো, ডাবল কম্পারেটিভ। যত তত এরকম অর্থ প্রকাশ করতে একটা কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসালে পরবর্তী কম্পারেটিভ ডিগ্রি আগে কি বসবে, দা বসবে। এটাকে আমরা বলবো ডাবল কম্পারেটিভ। যেমন দেখো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ। ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ শব্দের অর্থ কি জানো, পরিবর্তে বোঝায়। যেমন তুমি বলতে পারো হি টুক বায়োলজি, সে বায়োলজি নিয়েছিল ইনস্টিড অফ ম্যাথমেটিক্স। কিসের পরিবর্তে, ম্যাথমেটিক্সের পরিবর্তে। ওকে, হি টুক সুইট, সে মিষ্টি নিয়েছিল ইনস্টিড অফ বিস্কুট। কিসের পরিবর্তে, বিস্কিটের পরিবর্তে। ওকে, এরপর আসুন, যেমন হি টুক লজিক, সে লজিক নিয়েছিল ইন লিউ অফ হিস্ট্রি। কিছু কিছু কমপ্লিটিং সেন্টেন্স সুনির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে না, সেক্ষেত্রে কনটেক্সট অনুযায়ী উপযুক্ত ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ ইত্যাদি বসিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। বুঝাইতে পারছি? অনেক সময় তোমাকে আজকে এতক্ষণ যা রুলস বলেছি সেগুলো রুলস, যদি রুলসের ভিতর থেকে আসে অবশ্যই এর ভিতর থেকে আসবে, এর বাইরে কোনো রুলস নাই, এর ভিতর থেকেই আসবে ইনশাল্লাহ। যদি আসে অবশ্যই এখান থেকে আসবে। আমি যতগুলো রুলস ঘেটে ঘুটে পাইলাম সব কিছু এখানে দিলাম, এর বাইরে আসতে পারে না। কিন্তু যদি রুলসের বাইরে আসে সেগুলো আমি এখানে দিলাম, এগুলো একটু পড়ে যাবা। একটু দেখো, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, বৃক্ষ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয়। সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের উচিত বেশি বেশি কী করা, বৃক্ষরোপণ করা। এখানে আমাদেরকে সেন্টেন্সগুলি কি বুঝে বুঝে করতে হবে। সো কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচারের পাশাপাশি তোমাকে প্রত্যেকটা বিষয় একটু বুঝতে হবে, না বুঝলে স্ট্রাকচার দিয়ে কখনো সেন্টেন্স তৈরি করতে পারবে না, বুঝতে হবেই। উই নিড টু লার্ন ইট, উই নিড টু লার্ন ইট, আমাদেরকে এটা শেখা প্রয়োজন। আর্লি অ্যাজ পসিবল, যত সম্ভব হয়। উই নিড টু লার্ন ইট, আমাদের এটা শিখতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবলে দিতে পারো, কোনো সমস্যা নেই। অথবা উই নিড টু লার্ন ইট, আমাদেরকে এটা শিখতে হবে টু উই নিড টু লার্ন ইট, আমাদের এটা শিখতে হবে টু ইমপ্রুভ আওয়ার সেলফ, আমাদের নিজেদেরকে কী করার জন্য, ইমপ্রুভ করার জন্য। অনেকভাবে হইতে পারে, আমরা এখানে অ্যাজ ইউজুয়াল দুই একটা দিলাম আর কি। আই ডোন্ট নো, আমি জানি না। ওয়াই ইউ গো দিয়ার, তুমি কেন সেখানে যাচ্ছ। মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ ইন্টারেস্ট দিয়ার, হয়তো তোমার সেখানে কি আছে, আগ্রহ আছে, দ্যাটস হয়ে যাচ্ছ। ঠিক আছে, অথবা তুমি বলতে পারো হয়তোবা তুমি সেখানে কোনো একটা ভালো কিছু পাবা সেজন্য যাচ্ছ, এটাও বলতে পারো। সমুদ্র হক ইজ আ গ্রেট জার্নালিস্ট, ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন, তুমি কি জানো সে কোথায় জন্মগ্রহণ করেছিল। ওকে, তারপর দেখো, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবে। অর কিপ সাইলেন্ট, অথবা তুমি কি থাকবা, নীরব থাকবা। আ ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অনার্ড বাই এভরি ওয়ার্ড, এ ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অনার্ড বাই এভরিওয়ার, একজন সত্যবাদী মানুষ সব জায়গায় সম্মানিত হয়। এগুলো বুঝে শুনে পড়বা। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় বলে দিবে সব কিছু। ডু ইউর বেস্ট ফর ইট, তুমি এটার জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু সিদ্ধান্ত নিবে। ডু ইউর বেস্ট ফর ইট, তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো। সো অতএব টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, তুমি সবসময় দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশনের সাথেই থাকো। উই শুড লার্ন ইংলিশ, আমাদের কি করতে হবে, ইংরেজি শেখা প্রয়োজন। ওকে, বা আমাদের শিখতে হবে। আই অলওয়েজ ফলো দ্য ওয়ে অফ গ্রেট ম্যান, আই অলওয়েজ ফলো দ্য ওয়ে অফ গ্রেট ম্যান, আমি সবসময় মহান মনীষীদের রাস্তা অনুসরণ করি। ট্রাই টু ইউটিলাইজ টাইম প্রপারলি, ট্রাই টু ইউটিলাইজ টাইম প্রপারলি, তাহলে কেন, কারণ মহান মনীষীরা সময়কে কী করেছিল, যথাযথভাবে ব্যবহার করেছিল। সো তুমি বলতে পারো ট্রাই টু ইউটিলাইজ টাইম প্রপারলি, সময়ের সদ্ব্যবহার করার চেষ্টা করো। ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড ইউ উইথ অল অফ ইউর বেসিক নিডস, গণতান্ত্রিক সরকার তোমাকে তোমার মৌলিক প্রয়োজনের সব কিছু কী করবে, সরবরাহ করবে। উই শুড ফলো দ্য লেসন অফ হার্ড ওয়ার্কিং ফ্রম দেম, উই শুড ফলো, আমাদের অনুসরণ করা উচিত, দ্য লেসন অফ হার্ড ওয়ার্কিং, এই যে কঠোর পরিশ্রম করার যে শিক্ষা সেটা আমাদের অনুসরণ করা উচিত ফ্রম দেম, তাদের কাছ থেকে। উই শুড ইট, আমাদের খাওয়া উচিত, এ ব্যালেন্স ডায়েট, একটা ভারসাম্যপূর্ণ খাবার খাওয়া উচিত, টু মেনটেন আ গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্য রক্ষা করার জন্য। আই হ্যাভ নেভার বিন সাসপিশিয়াস অফ হিজ অনেস্টি, আমি কখনো তার সততা নিয়ে সন্দেহ পোষণ করি নাই। আই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন হিজ অনেস্টি, আমি সবসময় তার সততায় বিশ্বাস করেছি। আই এম নট আ রিচ ম্যান, আমি কোনো ধনী ব্যক্তি নয়। সো আই এম এভার গো টু দ্য শপস অফ লাক্সারি আইটেমস, আমি এরকম লাক্সারি আইটেমসের দোকানে যেতে পারবো না। তার আই নেভার বলতেছে, আই নেভার গো টু দ্য শপস অফ লাক্সারি আইটেমস, আমি কখনো এরকম লাক্সারি আইটেমের দোকানে যাইনি।
মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বাট ইট হ্যাজ সাম ডার্ক সাইড, এটার অবশ্যই কি খারাপ সাইডও রয়েছে। উই শুড প্ল্যান ট্রিজ মোর অ্যান্ড মোর, সো উই শুড প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ। লার্নিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং গিভস নো প্লেজার, লার্নিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তুমি যদি কোনো কিছু না জেনেই শিখো, গিভস নো প্লেজার, তখন তুমি সেখানে কোনো আনন্দ পাবে না। A large number of people in Bangladesh are unemployed, আমাদের দেশের অসংখ্য মানুষ হচ্ছে কি বেকার, সেটা বলতে পারো। তোমাকে দেওয়া থাকবে কি ড্যাশ ইন বাংলাদেশ আর এমপ্লয়েড, তাহলে তুমি কি বলবা a large number of people in Bangladesh are unemployed. Rifat does not like to eat rich food, রিফাত হচ্ছে দামি খাবারগুলো খেতে বেশি পছন্দ করে না। People are careful in using water, gas, etc. in Dhaka city. People are careful, মানুষজন সতর্ক, in using water, পানি ব্যবহার করার ক্ষেত্রে, গ্যাস ব্যবহার করতে, etc. in Dhaka city. ঢাকা শহরে মানুষ গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে, পানি ব্যবহারের ক্ষেত্রে খুবই কি সচেতন, এই বিষয়টি বলা হচ্ছে। ওকে, আর কিছু আছে একটু দেখো। অল দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর যারা মহান মনীষী রয়েছেন আর ইন্ডাস্ট্রিয়াস, তারা সবাই কি হার্ড ওয়ার্কিং বলতে পারো, আর হার্ড ওয়ার্কিং আর ইন্ডাস্ট্রিয়াস আর ভেরি কি অ্যাক্টিভ বলতে পারো। মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার, বাট উই মাস্ট নট মিস ইউজ ইট, কিন্তু আমাদের এটা অপব্যবহার করা উচিত না। দ্য ম্যান অলওয়েজ ইন্সপায়ার্স মি টু ডু ওয়ার্ক হার্ড, এই মানুষটা আমাকে সবসময় কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন। দ্য ম্যান অলওয়েজ ইন্সপায়ার্স মি, এই মানুষটি আমাকে সবসময় উৎসাহিত করেন টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, অ্যান্ড মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করতে। শি ওয়ান্টস টু সার্ভ দ্য পুয়ার ইন হার ভিলেজ, শি ওয়ান্টস, সে চায়, টু সার্ভ দ্য পুয়ার, তার গরিবদেরকে সহযোগিতা করতে, ইন হার ভিলেজ, তার গ্রামে। ওয়ান শুড বিয়ার ইন মাইন্ড, বিয়ার ইন মাইন্ড মানে কি করা, মনে রাখা। ওয়ান শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের প্রত্যেকের এটি মনে রাখা উচিত যে ফর্মিং ব্যাড হ্যাবিট ইজ ইজি টু ডু, খারাপ অভ্যাসে জড়িয়ে যাওয়া খুবই সহজ, বাট ডিফিকাল্ট টু গিভ আপ, কিন্তু এটা ছেড়ে দেওয়া খুবই কঠিন। নো ম্যান ক্যান ডু এভরিথিং উইদাউট দ্য হেল্প অফ টু আদার্স, নো ম্যান ক্যান ডু এভরিথিং, কেউ নো ম্যান ক্যান ডু এভরিথিং, কেউ কোনো কিছু করতে পারে না উইদাউট দ্য হেল্প অফ আদার্স বলতে পারো, উইদাউট দ্য হেল্প অফ আদার্স, অন্য কারো সহযোগিতা ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। অথবা নো ম্যান ক্যান ডু এভরিথিং উইদাউট দ্য হেল্প, উইদাউট হেল্পিং অফ আদার্স বলতে পারো, অথবা উইদাউট দ্য হেল্প অফ আদার্স। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি ফিজিশিয়ান, তার বাবা চেয়েছিলেন সে কি হোক, ফিজিশিয়ান হোক। ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড টু বি উইথ ব্যাড কোম্পানি, ইট ইজ নট গুড টু বি উইথ ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গের সাথে মেলামেশা করা কখনো ভালো না। কার্টেসি মানে শোয়িং অফ পোলাইটনেস ইন ওয়ানস অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স, তুমি এটাও বলতে পারো কার্টেসি মিনস বিহেভস ইন আ জেন্টেল ওয়ে, কার্টেসি মিনস বিহেভ ইন আ জেন্টেল ওয়ে, অর্থাৎ ভদ্রতাপূর্ণভাবে কারোর সাথে আচরণ করে, এটাকে আমরা বলতে পারি কার্টেসি। আশা করি বুঝতে পেরেছ। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। সো ক্লাস কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে একটু লিখে জানাবা। আসসালামু আলাইকুম।